আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। নির্বাচনী হালচাল, বিএনপি, জামাত, এনসিপির মধ্যে কি চলছে নীরবে, এবং আগামী দিনের সংসদ নির্বাচনে বিজয়ের গন্ধ পাচ্ছে কারা, কয় তারিখে হচ্ছে নির্বাচন, দেশের ভোটার কত, নারী পুরুষ সব মিলে এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা রয়েছে, যেমন পাশাপাশি বড় চমক থাকছে এমন খবরও পাওয়া যাচ্ছে। দর্শক, আমি এই মুহূর্তে সফরে রয়েছি। যখন ভিডিওটি রেকর্ড করছি আমি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির পথে রয়েছি। আমি চেষ্টা করব আপনাদের খবরের পাশাপাশি আমাদের এই চমৎকার সুন্দর বাংলাদেশের কিছু দৃশ্য দেখাতে। আপনারা শুনবেন, আমাকে কিন্তু দেখবেন রাঙামাটির সৌন্দর্য। দর্শক, প্রথমে যে খবরটি দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশে আগামী নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে 8 ফেব্রুয়ারি। আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 5, 12, 5, 8, 12 এই 3টি তারিখ তারা নির্ধারণ করেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য। তবে সবার কাছে যে তারিখটি গ্রহণযোগ্যতা পেয়েছে সেটি হলো 8 তারিখ। তার মানে এখন পর্যন্ত বলা যায় যে 8 তারিখে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো এই নির্বাচনে 12,76,95,000 ভোটার ভোট দেবে। এর মধ্যে 6,45,00,000 ভোটার হলো পুরুষ, আর 6,28,00,000 হলো নারী ভোটার। প্রায় ভালো করে খেয়াল করে দেখবেন যে পুরুষ এবং নারী ভোটারদের সংখ্যা প্রায় সমান সমান। প্রায়, তার মানে হলো যে এই নির্বাচনে নারীদের অংশ, মানে নারীদের ভোট জয় পরাজয়কে বাতলে দেবে। এক কথা যদি বলি যে এই নির্বাচনের জয় পরাজয় নারীদের ভোটের উপর ডিপেন্ড করবে। বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে অনেক রকম আলোচনা, সমালোচনা কিংবা নেপথ্যের খবরে দেশব্যাপক উৎসব যেমন আছে, দেশের মধ্যে তেমন টেনশন আছে। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে নানান অভিযোগে আরো 3টি মামলার রায় হয়েছে। সেখানে তাকে 21 বছরের সাজা দেওয়া হয়েছে। জয় এবং পুতুলকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। তার মানে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর নতুন মামলায় নতুন সাজা এলো, সেটা 21 বছর। তার মানে রাজনীতি থেকে এক প্রকার ছিটকে পড়লেন শেখ হাসিনা, এবং নতুনভাবে তার 2 সন্তান পুতুল এবং জয়েরও সাজা হলো 5 বছর করে। দর্শক, জামায়াত এবং বিএনপির মধ্যে রাজনৈতিক যে আলোচনা, নেপথ্যে যে আলোচনা, সেখানে অনেক রকম আলোচনা চলছে। প্রথমে যে আলোচনাটি ছিল যে বিএনপি মনে করত তারা জামাতকে অল্প কিছু আসন দিয়ে তারা সরকারে বসবে, আর সেক্ষেত্রে বিরোধী দল জাতীয় পার্টি কিংবা এনসিপি কে বানাবে। এরপর বিএনপির মধ্যে একটা গ্রুপ চাচ্ছিল যে না, জামাতকে আরো ছিটকে ফেলে তারা অন্য কোনো পরিকল্পনা নেবে। অর্থাৎ প্রথম যে গ্রুপটি চেয়েছিল জামাতকে বিরোধী দল বানাতে, তারা হেরে গেল। দ্বিতীয় গ্রুপটি এসে বলল না, জামাতকে বিরোধী দল করা যাবে না, কারণ ইন্ডিয়া চাইছে না, ইন্ডিয়া চাইছে জাতীয় পার্টিকে বিরোধী দল করতে। তো বিএনপির মধ্যে এটা নিয়ে অনেক আলোচনা, পক্ষ বিপক্ষ রয়েছে। বিএনপির মধ্যে অনেক মতবিরোধ কিন্তু থাকে। এক্ষেত্রে জামাত আবার সুবিধাজনক অবস্থানে থাকে, কারণ জামাতের একদম উপর থেকে নিচ পর্যন্ত এক সিদ্ধান্তে চলে। এখন পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিকভাবে যতটুকু সুবিধা জামাত আদায় করেছে, তার প্রধান কারণটি হলো জামাত একটি শৃঙ্খলাবদ্ধ দল। এই দলটি বাংলাদেশের সকল দলকে এক পাল্লা নেন, আর জামাত শিবিরকে এক পাল্লা নেন। দেখবেন জামাত এবং শিবিরের শৃঙ্খলার কারণে এই দলটি খুব স্ট্রং ভূমিকা রাখছে। আমরা যদি জুলাই বিপ্লবের কথা উল্লেখ করি, আমরা দেখব যে জুলাই বিপ্লবটি যে বিজয়টি পেয়েছে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের
ছাত্র জনতার নেপথ্যে জামাত শিবিরের ভূমিকাটি ছিল সবচেয়ে স্ট্রং। এবং এই আন্দোলনে আওয়ামী লীগের যত প্রকার গোয়েন্দা সেক্টর, আইন শৃঙ্খলা বাহিনী, তারা কোনোভাবেই আন্দোলনের মূল পরিকল্পনা, মূল উৎস এবং মূল ব্যক্তি কারা এটা শনাক্ত করতে পারেনি। কারণ মূল পরিকল্পনাটি যারা বাস্তবায়ন করেছিলেন তারা জামাত শিবিরের। যদিও আমরা সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফদের নাম জানি, কারণ তারা ছিল পোস্টার বয়, তারা সামনে ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে এই আন্দোলনটি মানে বিজয়ের দিকে নিয়ে গেছে জামাত শিবির। এটা বিএনপি বা আমাদের দেশের গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী, শেখ হাসিনা, আওয়ামী লীগ সবাই এই কথাটি স্বীকার করছেন। তো সেই জামাত বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরে বা জামাত প্রতিষ্ঠার পর থেকে এত সুসময় বা এত ভালো সময় পার করেনি, যেটা 2025-এ এসে জামাত পার করছে। অর্থাৎ 24 আগস্টের 5 তারিখের পর বা 8 তারিখের পর থেকে জামায়াত ইসলাম বাংলাদেশের সবচাইতে স্বর্ণযুগ যেটাকে বলি পার করছে। ইতিমধ্যে সরকারে স্ট্রং ভূমিকা রয়েছে জামাতের, প্রশাসনে জামাতের স্ট্রং ভূমিকা রয়েছে, ডিসি এসপিদের মধ্যে জামাতের লোক রয়েছে, আমলাদের মধ্যে রয়েছে। কিন্তু বিগত সময়ে জামায়াত ইসলামী অর্থাৎ এই দলটি প্রতিষ্ঠার পর থেকে এই সুবিধাটি তারা পায়নি। তো অনেকেই মনে করছে জামায়াত শিবির এবার তারা বিএনপিকে সবচেয়ে বড় টাফ টাইম দেবে এবং এই সময় ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা বিজয় ছিনিয়ে নেওয়ার মতো বড় কোনো চমক দিতে পারে। মাঠ প্রশাসনের থেকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেখানে বলা হচ্ছে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে। কিরকম? সাম্প্রতিক সময় বিএনপির কিছু বিতর্কিত নেতা রয়েছেন যারা মুখ খুলছেন আর বিএনপির ভোট কমছে। ফজা পাগলা আছেন এর মধ্যে একজন। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচার দিয়ে রায় দিয়েছে, সেই বিচারালয়টিকে, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকেও তিনি বিতর্কিত করছেন। তিনি তার বিরুদ্ধে কথা বলছেন, শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। ফজা পাগলার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে না যে তিনি আসলে বিএনপি নাকি আওয়ামী লীগের। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড হয়েছেন এটাকে তিনি অবৈধ বলছেন এবং বলছেন যে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে এ রায় বহাল থাকবে না, এটি বাতিল হয়ে যাবে। তার মানে হলো ফজা পাগলা তো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তার এই বক্তব্যটি কি তার ব্যক্তিগত না দলের? এই প্রশ্নটি বাংলাদেশের জনগণের কাছে উঠে এসছে। যখন বাংলাদেশের অধিকাংশ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাইছেন, তখন বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা ইন্টারন্যাশনাল কোর্টকে নিয়ে, আন্তর্জাতিক আদালতকে নিয়ে এইভাবে বিতর্ক ছড়ানোর কারণে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে যে বিএনপি এই বিচার বা এই রায় কার্যকর করবে কি করবে না, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো বিভিন্ন ক্ষেত্রে বিএনপির নেতারা প্রতিদিন যে বক্তব্য রাখছেন বিভিন্ন জায়গায়, আওয়ামী লীগ তোষণ বা আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করে আওয়ামী লীগের রক্ষা, আওয়ামী লীগের বিভিন্ন প্রতিশ্রুতি, নৌকা, ধানের শীষ, এই যে এরা একই মানুষ বা এরকম তাদের পক্ষে, নৌকার ভোট মানে ধানের শীষের ভোট, ধানের শীষের ভোট মানে নৌকার ভোট, এই যে বক্তব্যগুলো বিভিন্ন অঞ্চলে বিএনপি নেতারা দিচ্ছেন, এতে করে বাংলাদেশের আওয়ামী বিরোধী মানুষের মধ্যে বিএনপিকে নিয়ে একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাউল শিল্পী আবুলকে নিয়েও বিএনপি কঠিন চাপে পড়ে গেছে। একজন ব্যক্তি যিনি বিগত সময়ে শেখ হাসিনার পক্ষে ভোট চেয়েছেন, শেখ হাসিনার বন্দনা গিয়েছেন, একটা পর্যায়ে দেখা গেছে যে এই আবুল শেখ মুজিবকে নিয়ে গান গেয়েছেন, তার পক্ষে সুর তুলেছেন। সেই আবুল আজকে এসে বিএনপির জন্য ভোট চাইছেন এবং সেই মঞ্চে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করছেন, অশ্লীল ভাষায় আল্লাহর নামটি স্মরণ করে আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে তিনি নোংরা ভাষায় কটূক্তি করছেন, মিথ্যাচার করছেন এবং ইসলাম ধর্মকে তিনি অবমাননা করছেন। তো এই বিষয়গুলো টোটালি আবুলের এই কৃতকর্ম বা অপরাধগুলো বিএনপির ঘাড়ে গিয়ে চাপছে। যে বিএনপি এই আবুলকে দিয়ে ভোট বাড়ালো না কমালো, একটা প্রশ্ন আসতেই পারে। আপনারা চিন্তা করেন, আবুলের মতো একজন অখ্যাত বাউল শিল্পী যদি ধানের শীষে ভোট চান, কয়টা ভোট বাড়বে? কিন্তু তিনি যে কটূক্তি করলেন আল্লাহকে নিয়ে,
কোরআনের আয়াতকে নিয়ে, এতে করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। অর্থাৎ ইতিমধ্যে বহু বিএনপির লোকেরা বলতে শুরু করে দিয়েছেন যে বিএনপি কেন যেন আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। এই আবুলদের মাঠে নামিয়ে বিএনপি তার সবচেয়ে বড় ক্ষতিটা করছে, এটা বলছে বিএনপির অনেক ভোটাররা। এদিকে জামাত ইসলামের পক্ষ থেকে আরেকজন নেতা, তিনিও হঠাৎ করে জামাতকে বিতর্কে ফেলে দিলেন। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, তার একটি বক্তব্য যে প্রশাসন তাদের কথায় চলতে হবে, তাদের কথায় উঠবে, বসবে, খাবে, গোসল করবে, বিয়ে করবে, সুন্নতে খাতনা দিবে, সব কথা আর কি। আমি জাস্ট একটু বাড়িয়ে বললাম। তো এই বিষয়টি আমি তার পুরো বক্তব্যটি শোনার চেষ্টা করলাম। সেই বক্তব্যে আমি যেটা পেলাম যে তার বক্তব্যের শুরুতে ছিল যে হিন্দুস্তানিদের ইশারায় আমাদের দেশ চলছে, প্রশাসন চলেছে, এখন আর হিন্দুস্তানদের কথা চলবে না, এই দেশ চলবে তাদের কথায় উঠবে, বসবে, এরকম একটি বিষয়। বিষয়টিকে যদি আমি পুরো বক্তব্যে একসাথে করি আমার কাছে সাধারণ মনে হবে, কিন্তু নির্বাচনের আগে এইরকম কথা জামাত ইসলামের বলা কি আদৌ উচিত? কারণ নির্বাচনের আগে জামাতকে মনে রাখতে হবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। একে অপরকে ঘায়েল করার জন্য বক্তব্য কাটছাট করে হোক, যে কোনো ভাবেই হোক, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করবে। যেমন বিএনপির বিরুদ্ধে জামাত শিবির উঠে পড়ে লেগেছে, তারা বিএনপির নানান রকম বক্তব্যকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। তো এই পরিস্থিতিতে একটি বিষয় মনে হচ্ছে আমাদের কাছে, যে কোনোভাবে এই নির্বাচনে বিএনপি এবং জামাত কেউ কাউকে আসলে ছাড় তো দিবে না। প্রোপাগান্ডা, গুজবের ক্ষেত্রেও সবাই সবার মাত্রা ছাড়িয়ে যাবে। এখন বিএনপির যে জনপ্রিয়তা কমছে তার প্রধান কারণ হলো বিএনপির উচিত তার প্রতিটা আসনের এমপিদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক করা। প্রথম কথা মনে রাখতে হবে, বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানদের দেশ। এই দেশে ইসলামকে অবমাননা করে, আল্লাহ বা রসুলকে নিয়ে কটূক্তি করে কোনো দল ক্ষমতায় বসতে পারবে না, নাম্বার ওয়ান। এবং আবুলের পক্ষ নিয়ে বিএনপি বা ছাত্রদল যে বাউল মেলা করেছে, এটা বাংলাদেশের মুসলমানদের চ্যালেঞ্জ করা হিসেবে আমি দেখছি। বামরা নেমেছেন আবুলের পক্ষে, অর্থাৎ মানুষের মুখগুলো দেখলেই বুঝবেন যে আসলে আবুলের পক্ষ নেওয়া মানুষগুলো কারা, তারা আসলে কি চাইছে। তো আসছে নির্বাচনে এই ইস্যুগুলোকে জামাত ভালোভাবে মানুষের কাছে প্রচার করবে, বিএনপিকে ইসলাম বিরোধী হিসেবে দেখাবে। এটা আসছে নির্বাচনে বিএনপির জন্য অনেক বড় ধাক্কা হবে। কেন যেন মনে হয় বিএনপির নীতি নির্ধারকরা এই বিষয়গুলোকে খুব হালকা করে নিচ্ছেন। কিন্তু আসছে নির্বাচনে এখন পর্যন্ত মাঠের জরিপে যতগুলো জরিপ প্রকাশ হয়েছে, প্রত্যেকটি জরিপে দেখা যাচ্ছে জামায়াত এবং বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই। 1%, 2%, 3% ওঠানামা করছে। দিন যত যাচ্ছে জামাতের ভোটারদের মানে জরিপে জামাত এগিয়ে যাচ্ছে, বিএনপি পিছিয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো বিএনপিকে আগামী 8 তারিখে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপিকে অনেক বড় ধাক্কা দিতে পারে। এটা বিএনপিকে মাথায় রেখেই আমার মনে হয় এখনই তাদের কর্মনীতি ঠিক করা উচিত এবং তাদের বক্তব্য কেমন হওয়া উচিত, তারা কি টাইপের বক্তব্য দেবেন, কোন টাইপের বক্তব্য দেবেন না, এগুলো নেতাকর্মীদের দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া খুব জরুরি। আর জামাত ইসলাম যদি শাহজাহান চৌধুরীদের মতো আরো কিছু বেফাস মন্তব্য করার সুযোগ পেয়ে বসে, সেক্ষেত্রে এটাও বিএনপি কাজে লাগবে। আমি মনে করি এতদিন জামাত খুব হিসাব করে কথা বলেছে, কিন্তু শাহজাহান চৌধুরীর এই বক্তব্যটিও বাংলাদেশে জামাতকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে এবং জামাতের যে শৃঙ্খলাপূর্ণ বক্তব্য বা যে শৃঙ্খলাপূর্ণ কর্মনীতি, সেখানেও ব্যাঘাত ঘটিয়েছে। দর্শক, এবার আপনারাই বলেন কমেন্টে আগামী নির্বাচনে কোন দল বিজয়ী হতে পারে, আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টের জবাব আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেব। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।